শুভ সন্ধ্যা। রেকর্ডিং দেওয়ার কথা মনে হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অ্যাডভান্স সার্টিফিকেট টেকনোলজি শিক্ষার্থীদের প্রথম পর্বের শিক্ষার্থীদের মূলত আমরা এই প্রশিক্ষণের কাজটা আমরা শুরু করি। আজকে প্রতি ক্লাসে আমরা বিশ্ব শিল্পের ইতিহাস এক এর উপরে আলোচনা করছিলাম। আমরা প্রাচীন সময়ের যে সব সভ্যতা, সেই সভ্যতার মধ্যে আলোচনার এক পর্যায়ে আমরা মেসোপটেমিয়ার সভ্যতা নিয়ে আলোচনা করছি। এই মেসোপটেমিয়ার যে সভ্যতা সেটারও কয়েকটি আহ, ভাগ আছে। একই ভূখণ্ডে একাধিক সময়ে বিভিন্ন কালপর্বে যেসব আহ, সভ্যতাগুলো গড়ে উঠেছিল, সেই সভ্যতাগুলো নিয়েই আমাদের ক্লাস শুরু হয়ে গেছিল। আমরা আজকে সেটার দ্বিতীয় অংশ দিয়ে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে ওই মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে সুমেরীয় সভ্যতা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যাবিলনীয় সভ্যতা নিয়ে আলোচনা করব এবং এই ব্যাবিলনীয় সভ্যতা কোথায় এই সভ্যতাটা গড়ে উঠেছিল, তার পরিস্থিতিটা এবং মানব সভ্যতায় তাদের কি অবদান ছিল, এটা নিয়ে আমাদের আলোচনা করব। তারপরে আমাদের অ্যাসিরীয় সভ্যতা, ক্যারিবীয়, আক্কাদীয় ইত্যাদি সভ্যতাগুলো নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা একটু দ্রুত যাব। আমরা প্রথমে ব্যাবিলনীয় সভ্যতা নিয়ে কথা বলি। এখানে সুমেরীয় বলে একটি শব্দ এসেছে, যেটা আমরা আগের ক্লাসে আমরা পড়েছিলাম সুমেরীয় সভ্যতা নিয়ে। তারা ছিল অসেমিটিক জাতি, তার মানে সেমিটিক জাতি নয়। ওই সেমিটিক আর অসেমিটিকটা আমাদের একটু জেনা দরকার। সেমিটিক জাতি হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম। বা আগের ক্লাসে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। এই তিনটা ধর্ম একটি আদি ধর্ম থেকে এসেছে। সেই আহ, ধর্ম, মত বা যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকেই বলা হয় আসলে সেমিটিক ধর্ম। এখানে আহ, হিব্রু, আরব, অ্যাসিরীয় এবং ফিনিশীয় যে জাতিগোষ্ঠী, এরা সবাই মূলত এই সেমিটিক জাতি গোষ্ঠীর অংশ। সেই বিবেচনায় আমাদের ভারতবর্ষর যে ইসলাম ধর্মাবলম্বী কিংবা খ্রিস্টান কিংবা হিব্রু, ইহুদি যারা, তারাও সেমিটিক জাতিগোষ্ঠীর আসলে মানুষ। এখানে যে আদি দুটি ধর্মগ্রন্থ বাইবেল এবং কুরআন, সেখানে একজনের নাম আছে নূহ। তার আহ, যে ছেলে, তার নাম ছিল হচ্ছে শাম, এবং তার বংশধররাই মূলত সেমিটীয় নামে আসলে পরিচিত, এবং এদের যে ধর্মমত সেটাই আসছে সেমিটীয় ধর্ম হিসেবে বিবেচনা করা হয়। এখানে মূলত ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম এই সেমিটিক ধর্মের মূলত মূল তিনটি ভাগ। এবং এই ধর্ম অবলম্বন করা বা এই ধর্ম বিশ্বাসী মানুষদেরকে মূলত আহ, তারা যে জাতি গঠন করেছে সেটাকে সেমিটিক জাতি হিসেবে বলা হয়। সেই বিবেচনায় সুমেরীয়রা, এরা সেমিটিক জাতি ছিল না, এরা ছিল অসেমিটিক। আর এদেরকে উৎখাত করে এখানে মূলত ব্যাবিলিয়নের সভ্যতা গড়ে ওঠে। এবং এই সভ্যতা যারা গড়ে তুলেছিল তাদেরকে অ্যামেরাইট বলা হয়। তারাই মূলত এই সভ্যতা গড়ে উঠেছিল। এবং তারা এই সুমেরীয় সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে একই জায়গায় তারা যে নূতন সভ্যতা গড়ে তুলেছিল, সেটাই হচ্ছে অ্যামেরাইটদের তৈরি যে সভ্যতা, সেটার নাম হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। আর আমরা সুমেরীয় সভ্যতার সময় ওখানকার যে প্রসিদ্ধ রাজা ছিল, রাজা ডুঙ্গি, এই ডুঙ্গিই ছিল মূলত স্বাধীন, সার্বভৌম, সর্বশেষ রাজা, যারা সুমেরীয় নীতির উপরে রাজ্য পরিচালনা করত। তারপর তার মৃত্যুর মধ্য দিয়ে মূলত সুমেরীয়দের পতন ঘটে, এবং এই অ্যামেরাইটসরা মূলত ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তোলে। এরা শুরুতে যে সভ্যতাটা গড়ে তোলে সেটাই প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা। তারপর সেটার অনেক উন্নয়ন ঘটেছে। পরে আবার এই ব্যাবিলনীয় সভ্যতা ধ্বংসের পরে এখানে আবার নতুন সভ্যতা গড়ে উঠেছে। যাই হোক, আমরা এখানে বাম ধারে এদের এই লোকেশন বোঝানোর জন্য আমরা এই স্লাইডটা দিয়েছি। এখানে এই যে যে জায়গাটা দেখাচ্ছে ব্যাবিলন, এই ব্যাবিলন হচ্ছে এখানকার রাজধানী। ব্যাবিলন এগুলোকে কেন্দ্র করে এই যে অঞ্চল, এই অঞ্চলটাকেই মূলত ব্যাবিলনীয় সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতার
প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যে আহ, সুমেরীয়রা যে সভ্যতা গড়ে তুলেছিল সেটা ওরা ধ্বংস করেছিল বটে, কিন্তু এদের সমস্ত নীতি কানুন কিন্তু তারা অস্বীকার করেনি। তাদের যে আইন বিধিবদ্ধতা, তাদের সমাজ ব্যবস্থা, অন্যান্য কিছু তারা কিন্তু অনুসরণ করেছিল এবং সেটাকে আরো একটু আপডেট করেছিল। এই কাজে যিনি সব থেকে পারদর্শী হয়েছিলেন তিনি হচ্ছেন সম্রাট হাম্মুরাবি। তিনি এই ব্যাবিলনীয় সভ্যতাটা অনেক উন্নয়ন ঘটিয়ে পৃথিবীর কাছে এটা পরিচিতি দেওয়ার মতো একটি সভ্য সমাজ তারা তিনি বিনির্মাণ করেছিলেন। এই আহ, বেবিলনীয়রা তারা জ্ঞান বিজ্ঞান বা অন্যান্য সমরক্ষেত্র সহ কৃষিকাজ, সেচ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, সকল ক্ষেত্রে সুমেরীয়দেরকে ছাড়িয়ে পৃথিবীর কাছে তারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হয়েছিল। এবং তার প্রধান যে কারণ ছিল সেটা হচ্ছে হাম্মুরাবি একটি আইনি শাসন ব্যবস্থা তিনি তৈরি করতে পেরেছিলেন। এবং সেই আইনি শাসন ব্যবস্থার আওতায় যেহেতু শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছিল, ফলে সবকিছুই আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিল। আমরা হাম্মুরাবির একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি। তিনি 1792 সালে জন্মগ্রহণ করে 1750 সালে আহ, এই মরেছে, 1850 হবে, সরি এটা খ্রিস্টপূর্বাব্দ। সে কারণে এক প্রথমটা বড় সংখ্যা এবং পরেরটা ছোট সংখ্যা। এই সময় তিনি এই সাম্রাজ্য আহ, আহ, বড় হয়ে সাম্রাজ্য অধিকার করেছিলেন এবং তিনি রাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং তার রাজধর্ম তিনি ঠিকঠাক ভাবে পালন করেছিলেন। তিনি যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে রাজা ডুঙ্গির যে আইন, সেই আইনটাকে নতুন ভাবে সংকলন এবং পরিমার্জন করেছিলেন। রাজা ডুঙ্গির আইনের কথা আমাদের মনে আছে, সেই আইনে কিন্তু ছিল যে প্রতিশোধমূলক আইন ছিল। সেখানে আহ, মমত্ববোধ খুব কম ব্যবহৃত হতো। নীতি নীতি নৈতিকতার আহ, খুব বিশেষ সেখানে চর্চা ছিল না। কিন্তু হাম্মুরাবি এসে এটার পূর্ণরূপে অনুশীলন শুরু করেন। সেখানে আহ, ডুঙ্গির আইনের আদলে কাঠামোগত ভাবে সেটাকে গ্রহণ করলেও সেটার আমূল সংস্কার করে নতুন আইন তিনি তৈরি করেছিলেন, যে আইনটাকে পরবর্তী সময় হাম্মুরাবির আইন বা কোড অফ হাম্মুরাবি বলা হয়ে থাকে। এবং এই হাম্মুরাবির আইন হচ্ছে আজকের সময় সারা পৃথিবীতে যে আইনি ব্যবস্থা, সেই আইনি ব্যবস্থার প্রথম এবং প্রধান সোপান। এবং তার এই আইন প্রণয়ন, তার আইন প্রচলন এবং সেটাকে সারা দেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে কৌশল, সেটা একটা অনন্য অনন্য সাধারণ একটি কৌশল। তিনি কি করেছিলেন, তিনি তার সারা দেশে যে উপাসনালয় ছিল, যাকে আমরা মন্দির বলছি, কিন্তু এখানে শুধু মন্দির বললে তো হবে না, যেহেতু এরা সেমিটিক জাতি, তার মানে তিন ধর্মের মানুষ এখানে কিন্তু বসবাস করছিল। এই উপাসনালয় গুলোর যে দেয়াল এবং স্তম্ভ, সেখানে তার আইনগুলা লিখে রাখা, জনসাধারণ যেন সেগুলো পড়তে পারেন এবং তারা যাতে জানতে পারেন। আবার রাজার পক্ষে প্রচারক ছিল, তারাও এই আইনের ব্যবস্থাগুলো সাধারণের কাছে উপস্থাপন করে সাধারণের এই আইন মানতে বাধ্য করা হতো। তবে এই আইন অনেকটা নমনীয় ছিল এবং মানুষের জন্য হিতমূলক থাকার কারণে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবেই আইন কিন্তু মান্যতা দিত। তো যাই হোক, এই আইনি যে আহ, বিধানগুলো সে সময় দেয়ালের গায়ে বা স্তম্ভে লেখা হতো, এইরকম প্রায় 282টি আইন আহ, স্তম্ভের গায়ে লেখা, সেটা লুক জাদুঘরে, প্যারিসের যে লুক জাদুঘরে সেটা সংরক্ষণ করা আছে। আমরা ইচ্ছে করলে সেটা এখনো পর্যন্ত দেখবার সুযোগ পাবো। যাই হোক, এই আইন রাজা ডুঙ্গির বেশ কয়েকটা আহ, ধাপে বা ক্ষেত্রে সেটা প্রয়োগ করবার চেষ্টা করেছিলেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে রাজনৈতিক অপরাধ, মানে রাজার সঙ্গে সম্পৃক্ত কাজের বিরোধিতা করা বা তাকে উৎখাত করার যে কলা কৌশল, মানে রাজার সাথে যে রাজনৈতিক যে বিরোধ, সেটার আহ, একটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হতো। সেই অপরাধ করলে তার কি শাস্তি হবে, পারিবারিক আইন কি হবে, বিবাহটা কিরকম হবে, এবং ক্রয় বিক্রয়ের নিয়ম কানুন কি হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে ইত্যাদি সবগুলোই কিন্তু এই হাম্মুরাবির আইনে বিধিবদ্ধভাবে লেখা ছিল। আমাদের মনে আছে বোধহয় যে রাজা ডুঙ্গির সময় বিবাহ ব্যবস্থাটা কিন্তু ছিল একক বিবাহ। যেমন একজন মানুষ কিন্তু একবার বিবাহ করতে পারতেন, তিনি দ্বিতীয়বার বিবাহ করবার সুযোগ পেতেন না। এমনকি রাজ পরিবারের সদস্যরা, মানে রাজারাও কিন্তু এটা পারত না। কিন্তু পরবর্তীতে হাম্মুরাবির সময় এটা, তার আগে থেকেই মানুষ লক্ষ্য করেছে যে মানুষ বিবাহ শুধু
এক স্বামী থাকতে আরেকটা স্বামী গ্রহণ করা কিংবা এক স্ত্রী থাকতে আরেকটা স্ত্রী গ্রহণ করাই নয়। অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী যে কোনো একজন যদি প্রথম জনেই যদি মৃত্যুবরণ করেন কিংবা অতি কঠিন রোগে আক্রান্ত হন, তাহলে স্বামী বা স্ত্রী দ্বিতীয় বিবাহ করা তার নীতিগত যে অধিকার, সেটাই কিন্তু এই হাম্মুরাবির আইনেই কিন্তু এসেছিল। ফলে পারিবারিক আইন, বিবাহ আইন, এগুলা অনেক সংস্কার করে তিনি একটি জায়গা তৈরি করেছিলেন। আবার জিনিসপত্র ক্রয় বিক্রয়ের বিষয়টাও কিন্তু তার আইনে খুব সুনির্দিষ্ট ভাবে লিপিবদ্ধ করা হয়েছিল, যেটাকে বাণিজ্যিক আইন হিসাবেই স্বীকৃতি দেওয়া হতে পারে। আমরা কি কারণের জন্য আমাদের শিক্ষার্থীরা কথা বলতে পারছে এটা প্রভাব পড়ছে না? আমরা আবার আমাদের স্লাইডে চলে আসি। আমরা আগেই বলেছি যে রাজা হাবুরবি তিনি যে আইন প্রণয়ন করেছিলেন এবং এটা লিখিত সংস্করণ করেছিলেন, একটা বিশাল বই তৈরি করেছিলেন। এই আইনে যেহেতু সুমেরীয় সভ্যতার উপরে ব্যাবিলনীয় সভ্যতা তৈরি, এবং আমরা আগেই বলেছি ডুঙ্গির আইনটাকে সংস্কার করা হয়েছিল, ফলে সেখানকার যে জীবন ব্যবস্থার অনেক দিক কিন্তু এই আইনের মধ্যে প্রতিফলিত হয়েছে। এবং পরবর্তী সময় হিব্রু, ফিনিশীয়, রোমান ভাষায় এই আইনের অনুবাদ হওয়ার কারণে সেসব দেশেও কিন্তু এই আইনের আহ, প্রভাব সমৃদ্ধ আইন তৈরি করা হয়েছে। যাই হোক, আমরা এগিয়ে যেতে চাই যে এই সময় জ্ঞান বিজ্ঞানের চর্চাটা কিরকম হতো এখানে। এই সময় এই হাম্মুরাবির সময় সহ আরো কয়েকটা প্রজন্মে আমরা লক্ষ্য করেছি যে তারা চিকিৎসা বিজ্ঞানে, জ্যোতিষবিজ্ঞান, গণিত ইত্যাদি ক্ষেত্রে অনেক উৎকর্ষ সাধন করেছিল, এবং তারা এই সকল ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল। এবং তাদের সেই অবদান পরবর্তী সময়ে মানে জীবন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটি মাইল ফলক হিসাবে কাজ করেছিল। আমরা আহ, গবেষণার ফল থেকে জানতে পারছি যে সেখানে প্রায় 550 ধরনের ভেষজ ঔষধ ব্যবহার করা হতো মানুষের চিকিৎসার জন্য। এর আগে আমরা দেখেছি যে চিকিৎসা ব্যবস্থা তৈরি হচ্ছিল, কিন্তু তখন চেতনানাশক আবিষ্কৃত না হওয়ার কারণে শৈল আহ, চিকিৎসা তথা অস্ত্রোপচার কিন্তু সচেতন ভাবেই ছুরির কাছে গিয়ে করা হতো, এবং তাকে চেপে ধরে আহ, আহ, তাকে সেই চিকিৎসা নিতে বাধ্য করা হতো। যে সাঁড়াশি দিয়ে দাঁত তুলে নেওয়া হচ্ছে, একটু নড়ে যাওয়া দাঁত, কিন্তু তাকে অবশ করা হচ্ছে না, সে চিৎকার করছে। আবার তীরের ফলা আটকে গেছে, তাকে বের করার জন্য আরো খানিকটা কেটে ফেলে সেখান থেকে তীরের ফলা বের করা হচ্ছে, কিংবা হাত হেতু হয়ে আটকে গেছে, সে হাতটাকে কেটে ফেলা হচ্ছে। এই সকল ক্ষেত্রে কিন্তু চেতনানাশক আবিষ্কৃত না হওয়ার কারণে ওই সচেতন অবস্থায় ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে এই কার্যক্রম কিন্তু হচ্ছিল। কিন্তু আমরা দেখেছি ব্যাবিলনীয় সভ্যতায় এসে এই সবগুলোর অনেক উৎকর্ষ সাধন হয়েছে, ফলে চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু অনেক উন্নতি হয়েছে, এবং ভেষজ যে ওষুধগুলো অনেকগুলো পরীক্ষিত ওষুধ হিসাবে এই সকল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছিল। এখানে যে জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্র, তখন তো জ্যোতির্বিজ্ঞান শব্দটার আবিষ্কার হয়নি, কিংবা আলাদাভাবে এটার প্রয়োগ তখন কিন্তু হয়নি। তখন জ্যোতিষশাস্ত্রই মূলত পরবর্তীতে উন্নতি হতে হতে একটা সময় জ্যোতির্বিজ্ঞান এসেছে বা মহাকাশ বিজ্ঞান এসেছে। তাই এই জ্যোতিষ বিজ্ঞানীরা, তারা বিজ্ঞানী বলতে হবে যেহেতু নতুন নতুন আবিষ্কার তাদের হয়েছিল, জ্যোতিষ শাস্ত্র তারা যে অবদান রেখেছিল, তারা পুরো মহাজগতের যে তারামণ্ডল এই সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হয়েছিল। তারা সূর্য, রাশিচক্র ইত্যাদি বিষয়ে মানুষকে তারা ধারণা দিত। সূর্য, তাদের যে গতিপথ ইত্যাদি নিয়েও কিন্তু তারা কথা বলতো। কিন্তু সেটা আজকের সময় যে গাণিতিক ভাবে যত নিখুঁত ভাবে সেটার হিসাব করা যায়, তারা কিন্তু এতটা পারেনি। কিন্তু তারা একটা কাজ করতে পেরেছিল, তারা পুরো একটা বছরটাকে মাস, দিন ইত্যাদিতে ভাগ করতে পেরেছিল। এবং এই সময় তারা জল ঘড়ি বা সূর্য ঘড়ি দিয়েই কিন্তু তারা মূলত সময় মাপত। জল ঘড়ি মানে জলের উচ্চতা দাগ দিয়ে দিয়ে কত সময় পর পর কতটুকু নেমে যাচ্ছে সেটা দিয়ে বিবেচনা করছো, সেটা নদীর ধারে দাগানো হতো। আবার সূর্যের উচ্চতা কম বেশি করে দাগ, মাটিতে দাগ দিয়ে সূর্য ঘড়ির মতো বিষয়গুলো ব্যবহার করে তারা সময় নির্ধারণ করতো। পরবর্তী সময় তারা একটি লিখন পদ্ধতি আবিষ্কার করার কারণে সেটা একটি স্থায়ী রূপ দেয়। আমরা সেই বিষয়ে পরে আসছি।
এদের জ্যোতির্বিজ্ঞানীরা তারা কিন্তু আহ, গণিত শাস্ত্রে অনেকটা আহ, এগিয়ে গেছিল। তারা দশমিকের যে প্রচলন সেটা নিয়ে তাদের একটা ধারণা তৈরি হয়েছিল। তারা বৃত্তর পরিধি এবং ব্যাসের মধ্যে যে অনুপাত আছে সেই সম্পর্কেও তাদের একটা ধারণা এসেছিল। তার এই সংখ্যা বা স্থিতিমান বা যাকে নির্ণায়ক বলা হয়, এটা কিন্তু তারা তৈরি করবার জন্য চেষ্টা করেছিল। আজকের সময় নিখুঁত সংখ্যা বের হয়নি, কিন্তু তারপরেও তাদের একটা সম্পর্কে একটা ধারণা কিন্তু তারা নিতে পেরেছিল এবং অন্যদের মধ্যে সেটা প্রচলন করবার ব্যবস্থা তারা কিন্তু করেছিল। তারা সরল ভাবে বীজগণিতিক যে সূত্র সেটা কিন্তু তারা তাদের আহ, গণিতে ব্যবহার করতে শিখেছিল। এই সময় এরা একটি বড় কাজ করে ফেলে বেবিলনীয় আহ, সময়ের মানুষরা। তারা স্থাপত্যবিদ্যায় অনেক বেশি এগিয়ে যাওয়ার কারণে তারা নির্মাণ কার্য অনেক সুষম ভাবে এবং খুব নিখুঁত ভাবে করতে সম্ভব হয়েছিল। তারা যে ইমারত নির্মাণ করতো সেই ইমারতের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কিছু করেছিল। এই অনেক কিছু করবার সময় তারা সিঁড়ির ব্যবহার করে ধাপে ধাপে উপরে ওঠার যে বিষয়টি সেটা তারা খুবই নিখুঁত ভাবে সেটা প্রচলন করেছিল। এবং ভবনগুলোর উচ্চতা বাড়ানোর বিষয়, ভবনগুলো শীতল রাখার বিষয়, তারা বাগিচা নির্মাণের বিষয়, চাষাবাদে পানি প্রবাহ এবং উচ্চতম স্থানে পানি নিয়ে যাওয়া, বাঁকানো নল ব্যবহার করে নিয়ে যাওয়া ইত্যাদি যে জ্ঞান তারা কিন্তু সেটা আয়ত্ত করতে পেরেছিল। এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে সম্রাট নেবুসাদ নেজার তিনি তার স্ত্রীর আহ, তিনি তো সমতলের মানুষ ছিল, সেখানে বাগান ছিল, সেখানে আহ, তৃণভূমি ছিল। এই এই পরিবেশে তিনি বড় হয়ে ওঠা মানুষ। এই মানুষটি রাজার কাছে এসে মন খারাপ করলে রাজা তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি একটা আহ, বাগান তৈরি করবো যা পৃথিবী বিখ্যাত হবে, সবাই তাকে ভালো ভালো বলবে। এই কথা বলতে গিয়ে উনি একটা কুটির উপরে, মানে একটা কুটি না অসংখ্য কুটি, মানে 800 বর্গ ফুট জায়গা করে একটি ভিত তৈরি করেছিল। সেই ভিতের উপরে লম্বা খুঁটি তৈরি করেছিল। সেই অনেকগুলা ভিতের উপরে অনেকগুলা খুঁটির উপরে একটা ছাদ দিয়েছে। সেই ছাদের উপরে মাটি তুলে সেখানে বাগান তৈরি করেছিল এবং বাগানো নলের সাহায্যে ওই উঁচু বাগানের কিন্তু পানির প্রবাহ ব্যবস্থা করেছিল। এই যে বাগানটা সেটা মাটি থেকে কিন্তু সব সাকুল্যে প্রায় 80 ফুট, তার মানে 8 তলা বিল্ডিং এর সমান উঁচু করেছিল কিন্তু। এবং একটি সুরম্য আহ, উদ্যান কিন্তু নির্মাণ করে ফেলেছিল এই নেবুসাদনেজার। এই যে অবদান, এই যে বাগান নির্মাণ, এটা পৃথিবীকে একদম তাক লাগিয়ে দিয়েছিল। ফলে এই বাগানটার নাম ব্যাবিলনের ঝুলন্ত বাগান হিসেবে চিহ্নিত হয়। পরবর্তী সময় এটাকে সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্য এই জিনিস হিসাবে আসে। পরে ইরাকের সঙ্গে নানান ধরনের বিষয় এবং সেখানকার যে ভূমণ্ডল শাসন ব্যবস্থার কারণে এসব গুলো ভেঙে একদম তছনছ করে দিয়েছে। সেসব বিষয়ে আমাদের আজকের এই বিষয়ে মূল আলোচনা না থাকলেও আমাদের জানা দরকার যে শিল্প সংস্কৃতি এবং আহ, আহ, সৃজনশীলতা যদি মানুষের মাথায় যদি না থাকে, তাহলে কত বড় বড় নির্মাণ স্থাপত্য কীর্তি কিভাবে ধ্বংস করে দেয় তা আমরা ইরাকের দিকে তাকালেই আমরা আসলে বুঝতে পারি। যাই হোক, আমরা এই ব্যাবিলনের যে উদ্যান, এই উদ্যানটা কিভাবে ভেঙেছিল সেটাও কিন্তু এরও একটা জানবার বিষয়। সেটি হচ্ছে যে এদের পাশে যে পারস্য দেশ, সেই পারস্য দেশের সঙ্গে ব্যাবিলনের কিন্তু যুদ্ধ বাঁধে। সেই যুদ্ধের ফলশ্রুতিতে নেবুসাদ নেজারের লোকজন এরা কিন্তু পরাজিত হয় এবং পারস্য সম্রাট এই বাগান শুধু ধ্বংস করেছিলেন, তিনি পুরো সাম্রাজ্যটাই একদম রুইন করে দিয়ে মানুষকে হত্যা করে তার নতুন একটি সাম্রাজ্য গঠন করেছিল। এভাবেই মূলত ব্যাবিলনীয় সভ্যতার আসলে পতন ঘটে। এটা 1514 খ্রিস্টপূর্বাব্দে এই ঘটনাটা আসলে ঘটেছিল। এই এই সবের মধ্য দিয়ে মূলত ব্যাবিলনের যে সভ্যতা সেটা ধ্বংস হয়। এখানে ব্যাবিলনের যে ঝুলন্ত বাগান সেই সম্পর্কে আমরা কিছু তথ্য এখানে সরবরাহ করি। সেটা হচ্ছে যে এই বাগান নির্মাণ করবার জন্য প্রায় 4000 শ্রমিক দিনরাত কাজ করেছিল। এবং এখানে যেসব মালিরা চারা লাগাতো এবং গাছে পানি দিত তাদের সংখ্যা প্রায় 1000-এরও বেশি। এবং এখানে প্রায় 6000 প্রজাতি ফুলের চারা রোপণ করা হয়েছিল। এটা আজকের সময় অনেক সহজ, কিন্তু আমরা যে সময়ের কথা নিয়ে আলোচনা করছি সে সময় কিন্তু এটা একটা অনন্য সাধারণ ঘটনা। এখানে এত ভিন্ন ভিন্ন প্রজাতির ফুলের গাছ
সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেই কিন্তু এই কাজটি করা হয়েছিল। ফলে ব্যাবিলনের ঝুলন্ত বাগান সেই বিবেচনায় কিন্তু প্রাচীন একটি স্থাপত্য কীর্তি সদা একটি নির্মাণের হিসাবে কিন্তু আজকে পর্যন্ত আমরা আসলে জানি, আগামী পৃথিবীও এটা মনে রাখবে। কিন্তু এই বাগানের এখন আর কিন্তু অস্তিত্ব নেই। এখানকার সাহিত্য নিয়ে একটু কথা বলতে হবে। এখানকার মানুষ যে লিখন পদ্ধতি আবিষ্কার করেছেন সেটাকে কিউনিফর্ম বলা হতো, বা কিলাকার যে অক্ষর, সেটা মূলত আগে মাটিতে কাদা দিয়ে একটা ফলক নির্মাণ করা হতো এবং সেটাতে নলখাগড়ার বা চটার বা অন্য কোনো কলম দিয়ে তার উপরে লেখা হতো। সেটাকে পরে রৌদ্রে শুকাই পুড়িয়ে নেওয়া হতো, নিয়ে এই লিপি তৈরি করা হচ্ছিল। আমরা এরকম একটা শিলালিপি এখানে দেখি। এটা কিন্তু পাথর নয়, এটা মাটি দিয়ে তৈরি, পরে পুরানো হয়েছে পোড়া মাটির। এই এর গায়ে এই যে ইউনিফর্ম লেখা দেখা যাচ্ছে। এই সময়ে তারা শিক্ষার ব্যাপারে ভীষণ ভাবে এগিয়ে ছিল এবং শিক্ষা বিস্তারে রাজারা কিন্তু ভীষণ ভাবে সমাদর দেখাতো। সে সময় বলা হতো যারা লেখাপড়া শিখবে তারা মূলত সূর্যের মতো আলো বিকিরণ করবে, তাদের শরীর থেকে আলো বিকিরিত হবে। এভাবেই যারা শিখতো শিক্ষার্থীদেরকে সমাজের অগ্রগণ্য অংশের মানুষ হিসাবে চিহ্নিত করবার জন্য বা পরিচিত করবার জন্য এ ধরনের কথা কিন্তু তার দেশে প্রচলিত ছিল, দেয়ালে লিখে রাখা হতো। যাই হোক, এই এই সময়ের মানুষ সুমেরীয় সভ্যতার সময়ে যে আহ, সাহিত্য ছিল, সেই সাহিত্য সেখানে গিলগামেশ বলে একটি বড় সাহিত্য আহ, আহ, কীর্তি ছিল। তার গিলগামেশের যে সাহিত্য কীর্তি, সেটাকে অনুকরণ করে সেই সাহিত্যের ভাবধারাটাকে কাজে লাগিয়ে এই ব্যাবিলনীয় সময়ের যেসব সাহিত্যিকরা, তারা কবি সাহিত্যিকরা সে সময় জন্মগ্রহণ করেছিল বা তাদের যে উত্থান ঘটেছিল, তারা সেটাকে তাদের ভাষায় অনুবাদ করে ভাবার্থটা মনে দাগে ঠিক রেখে বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম সেখানে কিন্তু রচিত হয়েছিল। আমরা যদি আমাদের ভারতবর্ষের দিকে তাকাই, এখানে যেসব বিভিন্ন ধর্মের আদলে যেসব কাহিনী বা মাইথোলজিক্যাল যে কাহিনী, এটা কিন্তু অঞ্চল ভেদে একই কাহিনী ভিন্ন ধরনের ফরমেশন হয়। এটাই হচ্ছে যে যিনি লিখছেন তার চিন্তা, তার চেতনা, তার সেখানকার সামাজিক অবস্থান, এই সকল কিছু বিবেচনা করেই তিনি তার মতো করেই সেটা রচনা করেছেন। একই কাহিনী আরেকজন রচনা করেছেন, সেটা ভিন্ন ধরনের হয়েছে। এখানে গিলগামেশের যে সাহিত্যকর্ম, সেটা যখন ব্যাবিলনের সাহিত্যিকরা সেটাকে চর্চায় নিয়ে আসছে এবং নতুন সাহিত্য রচনা করেছে, এটার ভাবার্থটা ঠিক রেখে মূল কাহিনীটার সঙ্গে আরো কিছু সাহিত্য রস সংযুক্ত করে নতুন নতুন সাহিত্য রচনা কিন্তু এখানে হয়েছিল। এই পর্যন্ত মূলত আমরা আমাদের আজকের আলোচনাটা শেষ করতে চাই। আমরা এই সম্পর্কে যদি আমাদের শিক্ষার্থীরা কেউ কিছু কথা বলতে চায়, আমরা সে কথাগুলো শুনবো। যারা ক্যামেরাটা চালু রাখেনি তাদেরকে আমরা বলবো যে পরবর্তী ক্লাসে এই ঘটনাটা যেন না ঘটে। আমি ইচ্ছে করেই আজকে ক্লাসে কাউকে ক্লাসের বাইরে নেইনি। আগামী অল্প কিছুদিনের মধ্যে আমাদের কনক্লাভ এবং পরীক্ষা সম্পন্ন হবে। আমাদের যে নতুন 10 জনের আহ, সংখ্যা আমাদের বৃদ্ধি করা হয়েছিল, তাদের রেজিস্ট্রেশন বা ভর্তি প্রক্রিয়া সেটা আমরা আজকে শেষ করেছি। আহ, আমরা বোর্ডের কাছে 20টি আসনের কথা বলেছিলাম, তো 10টি আসন সে সময় আমাদেরকে বাড়ানো হয়েছিল, যেটা ইতিমধ্যে আমরা সে 10টি আসনের শিক্ষার্থী ভর্তি বা অন্যান্য প্রক্রিয়াগুলো শেষ করতে পেরেছি। যারা 2-1 হয়তো আজকে ক্লাসে যুক্ত হয়েছে, আহ, 2-1 নয়, একাধিক যুক্ত হয়েছে। আমরা আগামীতে একসাথেই আমরা ক্লাস করতে থাকবো এবং যাদের কমতি আছে তারা ব্যক্তিগতভাবে ক্লাসের বাইরে আমার সঙ্গে ফোন করে তাদের সমস্যাগুলো নিয়ে কথা বললে আমরা সেগুলো আপডেট করতে পারবো। এখন কারো কোনো কথা থাকলে আমি সবার কথা বলবার পরিবেশটা উন্মুক্ত করে দিচ্ছে, যে কেউ আনমিউট হয়ে কথা বলতে পারবে, যে কেউ আনমিউট হয়ে কথা বলতে পারবে। স্যার এই ক্লাসের রেকর্ডটা গ্রুপে দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তো আজকে দেন আর সেই সাথে আ- আ- ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসের রেকর্ডটা আমি দেখি রাত্রে, বেশ মাঝখানে বেশ খানিক একটু ব্যস্ত সময় গেছে আমার, সেজন্য অনেক কিছুই আসলে ঠিকঠাক সময় পারিনি। আজকের রেকর্ডিংটা আমি চেষ্টা করবো ঘুমাইতে যাওয়ার আগে গ্রুপে তুলে দেওয়ার জন্য। আর কারো কোনো কথা আছে? স্যার, হ্যাঁ হ্যাঁ, শুনছি। স্যার আপনার ওই গ্রুপ আইডিতে অনুষ্কা বিশ্বাস মিঠুন নামে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি স্যার। সেটা এখন বললে স্যার ওইটা থাকবে যদি না, আপনি এটা যদি অ্যাকসেপ্ট ক্লাসের বাইরে করতেন। কথা বলতে হবে।
ক্লাসের বাইরে কথা বললে তখন কাজটা করতে পারবো, এখন ওইটা পারবো না। আর মনে হচ্ছে যে ও, স্যার মনে রাখবেন, আমি কিন্তু সব থেকে ভুলে যাওয়া মানুষ, আমার নিজের নাম মাঝে মধ্যে মনে থাকে না। স্যার আমরা তো আর 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 কারো কোনো কথা আছে? স্যার ফর্ম ওই ফিল আপের বিষয়ে কি হচ্ছে বললেন? কোর্সের সিলেবাসকে গ্রুপে শেয়ার করা যাবে স্যার আরেকবার? হ্যাঁ, না গ্রুপে আছে শেয়ার কিনা? করা আছে উপরের দিকে, একটু দেখে নিলেই হবে উপরের দিকে। ও তারপরে যদি আচ্ছা। খুঁজে বের করা না যায় অবশ্যই হেল্প করতে পারবো, অসুবিধা নেই। আর আর কেউ? স্যার এই যে গত ক্লাসে পিডিএফটা আমি ডাউনলোড করতে পারছি না স্যার। এটা অন্যের একটু হেল্প নিতে হবে, এক্সপায়ার নিজের দেখাচ্ছে। ফোনে সম্ভবত বোধহয় অ্যাক্রোব্যাট রিডার চালু নেই। ওই অ্যাক্রোব্যাট রিডারটা ডাউনলোড করে চালু করলে তখন ডাউনলোড করতে দেবে। আর কারো কোনো কথা? সেই কালার পেলাম এর মধ্যে আচ্ছা, গেলাম। তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে আপাতত আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি। এরপরেও আমরা রেকর্ডিংটা বন্ধ করার পরে শেষ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে 1-2 দিনের মধ্যে আমরা পরবর্তী ক্লাসে আসবো, সেই ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো। কারো কোনো কথা থাকলে অবশ্যই ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারবেন। ওই যে উপরে ঠিক আছে, আমরা যে নোটিশ দিয়েছি কিংবা যে টেক্সট মেসেজ দিয়েছি আমাদের ফোনের মাধ্যমে, সেখানে আমার ফোন নাম্বার আছে, সেই নাম্বারে ফোনে কথা বলা যেতে পারবে যে কোনো সময়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।